হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি পর্যায়ের আমরা আজকে আলোচনা করব। আমরা আগের ক্লাসে কন্ডাক্টরের মধ্যে কিভাবে কারেন্ট ফ্লো হয় এবং ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, পরিবাহী অপরিবাহী ইত্যাদি এই সমস্ত কিছু এলিমেন্টারি কনসেপ্ট আমরা নিয়েছি। আজকে ক্লাসে আমরা প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কে কিছু পদ বা টার্ম এবং কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, কিছু ভৌত রাশি আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমত বলি যে ফার্স্ট হচ্ছে সোর্স অফ ইলেকট্রিসিটি। আমরা বলেছিলাম যে যদি একটা স্টেডি এবং লং টার্ম হচ্ছে যে তড়িৎ প্রবাহ পেতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে একটা সোর্স বা একটা অ্যারেঞ্জমেন্টের দরকার, যে অ্যারেঞ্জমেন্ট একটা দীর্ঘ সময় ব্যাপী একটা পোটেনশিয়াল ডিফারেন্স বজায় রাখতে পারে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা বলেছিলাম তড়িৎ কোষ, ব্যাটারি বা হচ্ছে জেনারেটর, ডায়নামো ইত্যাদির কথা বলেছিলাম। তো আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি সম্পর্কে। তো আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকব। তো তড়িৎ কোষ মানে এমন একটা ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং দুটি তড়িৎদ্বারের মধ্যে দীর্ঘক্ষণ ব্যাপী একটা পোটেনশিয়াল ডিফারেন্স বজায় রাখে। এটাকে আমরা বলি সেল বা কোষ, তড়িৎ কোষ। আর অনেকগুলো কোষ যখন সমবায় করা হয়, যুক্ত করে তড়িতের উৎস হিসাবে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলি ব্যাটারি। তো তড়িৎ কোষ নিয়ে আমরা পরে ডিটেলে এ নিয়ে আরো ক্লাস করব। আপাতত জাস্ট কনসেপ্টগুলো আমি বলছি। দ্বিতীয়ত আসছে কন্ডাক্টর অ্যান্ড নন কন্ডাক্টর, কন্ডাক্টর অ্যান্ড নন কন্ডাক্টর, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহী। যদিও আগের ক্লাসে আমি এটা বলেছি যে পরিবাহী মানে হচ্ছে যার মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে। তড়িৎ মানে তড়িৎ আধান, তো তাকে আমরা পরিবাহী বলেছি। যার মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থায় তড়িৎ পরিবাহিত হয় না, তাকে আমরা বলেছি অপরিবাহী। এছাড়াও আমরা অর্ধপরিবাহীর কথাও বলেছিলাম, কিন্তু এখানে অর্ধপরিবাহীর আলোচনা এর মধ্যে আসবে না, তাই অর্ধপরিবাহী নিয়ে আপাতত আমরা কিছু বলছি না। তো আমরা দেখেছি যে পরিবাহী হচ্ছে তাদের অবস্থা অনুযায়ী কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। এবং কঠিন পরিবাহীর মধ্যে হচ্ছে ফ্রি ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। গ্যাসীয় বা তরলের মধ্যে আয়ন হচ্ছে তড়িৎ পরিবহন করে। তার মানে কঠিন পরিবাহীর মধ্যে নেগেটিভ বা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে এবং কঠিন এই তরল এবং গ্যাসীয় ক্ষেত্রে আয়ন দুরকম আয়নই থাকে, অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন বা আধান, এরা সম্মিলিতভাবেই তড়িৎ পরিবহন করে। তো এটা হচ্ছে কন্ডাক্টর এবং নন কন্ডাক্টর। এই কন্ডাক্টরের কথা বলে, বা নন কন্ডাক্টর মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, তার মানে দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন অফ দোজ ইন দোজ ম্যাটার, যার মধ্যে ফ্রি ইলেকট্রন নেই, সেই জন্য তারা তড়িৎ পরিবহন করতে পারে না, বা আয়ন নেই। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। একটা তড়িতের উৎস থেকে তড়িৎ যে পথ দিয়ে, যে পরিবাহীর মধ্য দিয়ে বিভিন্ন
উপাদানের মধ্য দিয়ে আবার হচ্ছে তড়িতের উৎসে ফিরে আসে, যেখান থেকে চার্জটা শুরু হয়ে আবার ফিরে আসে এবং ফিরে এসেই শেষ হয় না। ফিরে আসার পর অর্থাৎ ধনাত্মক, আমরা যদি তড়িতের আধানের হচ্ছে বা তড়িৎ প্রবাহের যদি কনভেনশনাল বা প্রচলিত আমরা যদি দিক ধরি, তাহলে হচ্ছে এখানে ব্যাটারি বলে দিই, ব্যাটারি বা সেলই বলবো, কারণ তড়িতের উৎস হিসাবে এটাই ব্যবহার করছি। তাহলে তড়িতের ধনাত্মক মেরুর থেকে, তড়িৎ কোষের ধনাত্মক মেরুর থেকে নির্গত হয়ে বিভিন্ন পথে ঘুরে আবার ঋণাত্মক মেরুতে আসে, আবার ঋণাত্মক মেরু থেকে ব্যাটারির মধ্য দিয়ে আবার হচ্ছে ধনাত্মক মেরুতে পৌঁছায়। এই যে একটা সম্পূর্ণ পথ যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে, এই সম্পূর্ণ পথটাকেই আমরা বলি বর্তনী বা সার্কিট। এই সার্কিটটাকে আমরা দুভাবে বলতে পারি। একটা হচ্ছে কোষের বাইরে একটা অংশ অবস্থিত আর কোষের ভেতরে একটা অংশ অবস্থিত। কোষের বাইরে যে অংশটা অবস্থিত সেটা হচ্ছে যে মানে ধনাত্মক আধান থেকে, ধনাত্মক তড়িৎদ্বার থেকে বেরিয়ে ঋণাত্মক পর্যন্ত, এটা হচ্ছে বর্তনীর একটা অংশ। এটা কোষের যেহেতু বাইরে, তাই এই বর্তনীকে আমরা বলি বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। আর যেটা কোষের ভেতরে তড়িৎ যখন চলে, অর্থাৎ কোষের ভেতরে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে চলে, ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে। কোষের বাইরে চলে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে, আর কোষের ভেতরে চলে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে। এখানে কিন্তু ধরে নেওয়া হচ্ছে ধনাত্মক আধানের প্রবাহ হচ্ছে, কিন্তু যদি অ্যাকচুয়াল প্র্যাকটিসে আমরা দেখি তাহলে দেখবো যে আমরা ঋণাত্মক আধানের প্রবাহ হয়। আমি সে আলোচনায় পরে আসছি, আপাতত আমরা ধনাত্মক আধান ধরেই বিষয়টাকে এগোবো। তো তাহলে এই একটাকে বলা হয় বহির্বর্তনী, আর কোষের ভেতরের যে বর্তনীর অংশটা তাকে আমরা বলি অন্তর্বর্তনী। এরকম একটা ছবি আমরা এই বিষয়ে আঁকতে পারি। সেটা হচ্ছে আমরা তড়িৎ কোষকে সাধারণত এইভাবে প্রকাশ করি, দুটো সমান্তরাল লাইন দিয়ে, একটা ছোট দৈর্ঘ্য ছোট একটা বড়। এই বড়টা হচ্ছে প্লাস ধনাত্মক তড়িৎদ্বার আর ছোটটা হচ্ছে মাইনাস। এখন এইখান থেকে, তার মানে এইখান থেকে ইয়ে বেরোচ্ছে। আমি যদি ধরে নিই, ধরো এখানে একটা এলিমেন্ট আর একটা এখানে একটা, আমি যদি জাস্ট এখানে রোদ দিই দেখাচ্ছি, তোমরা ক্লাস 10-এ পড়েছো রোদের কথা। তাহলে এইটা হচ্ছে ব্যাটারি, এখান থেকে তড়িৎ বেরোলো, এখান থেকে যাচ্ছে, এটা R1, এটা R2, এখান থেকে এসে আবার ঋণাত্মক তড়িৎদ্বারে শেষ হলো। তাহলে আমরা যদি এটাকে নাম দিই ABCDEF, এ থেকে ABCDEF, এইটা অর্থাৎ ABCDEF এটা হলো এক্সটার্নাল সার্কিট। এটা হলো এক্সটার্নাল সার্কিট বা বহির্বর্তনী। আর ভেতরে এফ থেকে এ পর্যন্ত, এই যে ভেতরের যে অংশটা, এই যে এখানে ভেতরে কি থাকে, কোষের ভেতরে হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে এই যে পথটা অতিক্রম করে, এই পথটাকে বলা হচ্ছে ইন্টারনাল সার্কিট। অর্থাৎ এফ থেকে এ পর্যন্ত এটাকে আমরা বলি ইন্টারনাল সার্কিট। ইন্টারনাল সার্কিট। তাহলে গোটাটাকে আমরা সার্কিট বলছি, বর্তনী বলছি। সেই বর্তনীর দুটো ভাগ, একটা কোষের বাইরে তাকে আমরা বলছি এক্সটার্নাল সার্কিট, একটা কোষের ভেতরে তাকে আমরা বলছি ইন্টারনাল সার্কিট। এরপরে আমরা আসছি কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যাকচুয়ালি আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে একটা পরিবাহীর মধ্যে যতক্ষণ পর্যন্ত না বিভব পার্থক্য সৃষ্টি করা হচ্ছে তার দুই প্রান্তে, ততক্ষণ ভেতরে পরিবাহীর ভেতরে কিন্তু যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে ছুটে বেড়াচ্ছে। আমাদের যদি এরকম ভুল ধারণা থাকে যে মানে তড়িতাধান চলাচল করলেই সেটা তড়িৎ প্রবাহ, তা কিন্তু নয়। অর্থাৎ কোনো একটা পরিবাহীর কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটা পরিমাণ আধান নেট প্রবাহিত হবে, এখন যখন র্যান্ডম মোশনে ওই ফ্রি ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে একটা প্রস্থচ্ছেদ যদি আমরা পরিবাহীর ভেতরে কল্পনা করি, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময়ে বাঁ দিক থেকে ডান দিকে যতগুলো ইলেকট্রন যাবে,
ডান দিক থেকে বাঁ দিকে ততগুলো ইলেকট্রনই যাবে, ফলে নেট চার্জ ফ্লোটা জিরো হয়ে যায়। তো সেই কারণে, বা অন্য দিক থেকেও বলা যেতে পারে যে র্যান্ডম মোশনের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে জিরো। তাহলে স্বাভাবিকভাবেই জিরো ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি তড়িৎ কণাগুলোর কোনো মানে এফেক্টিভ কোনো ভেলোসিটি নেই। তা ভেলোসিটি না থাকলে ইয়ে হবে কি করে, গতিশীল হবে কি করে? সুতরাং সেদিক থেকেও বলা যেতে পারে। তার মানে যদি একটা নেট ফ্লো হয়, এই নেট ফ্লোটা কখন আমরা পাই না, পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা একটা বিভব পার্থক্য প্রয়োগ করি। বিভব পার্থক্য প্রয়োগ করা মানে আসলে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা। বিভব পার্থক্য, কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্র ই সমান ভি বাই এল। পরিবাহীর দৈর্ঘ্য যদি ভি হয়, পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয়, আর পরিবাহীর দুই প্রান্তের বিভব যদি হচ্ছে ভি হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে কতটা বিভব পার্থক্য আছে, এটা কি বলা হয় এটা কি বলা হয় তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু ভি বাই এল। তার মানে পরিবাহীর মধ্য দিয়ে যখন আমরা একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি, সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের যে র্যান্ডম মোশন বা র্যান্ডম ভেলোসিটি, তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল প্রযুক্ত হচ্ছে ইলেকট্রনগুলোর ওপর, তার সব মিলিয়ে যে ভেলোসিটি তৈরি করছে, সেই ভেলোসিটির জন্য ইলেকট্রনগুলোর একটা একমুখী প্রবাহ তৈরি হচ্ছে। একমুখী মানে এখানে ইউনিডিরেকশনাল নয় কখনোই, মানে প্রবাহের সামগ্রিকভাবে দিকটা একটা দিকে যাচ্ছে, কিন্তু যাচ্ছে যখন কিন্তু জিগজ্যাগ হইতে ধাক্কা খেতে 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 যাচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা দিক আছে, ধাক্কা খেতে খেতে গেলেও ওই মানে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছে। ফলে এর মধ্য দিয়ে একটা, যদি আমরা প্রস্থচ্ছেদ কল্পনা করি, তাহলে একটা নেট ফ্লো আমরা পাচ্ছি। তো এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এবার কোয়ান্টিটেটিভলি তড়িৎ প্রবাহ হচ্ছে এরকম যে যদি টি সময়ে হচ্ছে যে কিউ পরিমাণ কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করে লম্বভাবে, তাহলে পরে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে আমরা বলবো কিউ বাই টি। অর্থাৎ একক সময়তে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নেট ফ্লো হচ্ছে, আমি ধরে নিলাম কিউ আধান টি সময়ে, তাহলে টি সময়ে প্রবাহিত আধান হচ্ছে কিউ, একক সময়ে প্রবাহিত আধান হচ্ছে কিউ বাই টি। এই যে কিউ বাই টি একক সময়ে প্রবাহিত আধান, কি আমরা বলছি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। এখন এই যে টি সময় ধরে প্রবাহিত হচ্ছে, এই সময়কালটা যদি বড় হয়, হতেই পারে কোনো একটা সময়তে কখনো কিউ বাড়ছে কমছে এবং সামগ্রিকভাবে কিউটা হচ্ছে এটা আর টিটা হচ্ছে এটা। তাহলে কোনো একটা নির্দিষ্ট ক্ষণের জন্য নয়, এটা একটা বড় সময়ের জন্য কিউ বাই টি একটা পাওয়া যাচ্ছে। তাই এইটাকে আমরা বলি গড় তড়িৎ প্রবাহ। এই আইটাকে আমরা কি বলি? গড় তড়িৎ প্রবাহ। কিন্তু যদি আমরা একটা ক্ষুদ্র সময়, ধরো ডেল টি সময় ধরি, আর সেই সময়ে যদি এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ডেল কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে পরে আমরা তড়িৎ প্রবাহকে লিখব যে ডেল টি সময়ে আধান প্রবাহিত হচ্ছে ডেল কিউ। তাহলে একক সময় আধান প্রবাহিত কত হবে? ডেল কিউ বাই ডেল টি। এখন এই ডেল টি সময়টা যদি অত্যন্ত ছোট হয়, প্রায় জিরোর কাছাকাছি, তাহলে আমরা লিখতে পারি লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ডেল কিউ বাই ডেল টি ইজ ইকুয়ালস টু আই। এই যে আই, এইটা হচ্ছে একটা মুহূর্তের জন্য আই, তাই এই তড়িৎ প্রবাহকে আমরা বলি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। এবং এই গোটা জিনিসটাকে ক্যালকুলাসের টার্মে আমরা বলবো ডিকিউ বাই ডিটি। এই গোটা জিনিসটাকে আমরা বলবো ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ বাই ডিটি হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ, আর আই হচ্ছে এখানে কিউ বাই টি, এটা হচ্ছে অ্যাভারেজ বা গড় তড়িৎ প্রবাহ। তাহলে এটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ। এবার যদি দেখা যায় যে সুষমভাবে প্রবাহ হচ্ছে, তাহলে গড় তড়িৎ প্রবাহ এবং তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ একই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের সাথে যদি পরিবর্তনশীল হয়, তাহলে তাৎক্ষণিক প্রবাহ আলাদা হবে, গড় তড়িৎ প্রবাহ আলাদা হবে। আচ্ছা, তাহলে এটা গেল কারেন্ট। এইবার কারেন্ট প্রসঙ্গে আরো দুটো কথা এখানে বলা যেতেই পারে। আমি এই অংশটা একটু মুছবো। আমরা অনেক সময়তে এইভাবেই বলি যে বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে, কিংবা পরিবাহী ধরে এই দিক থেকে কারেন্ট, এদিকে কারেন্ট যাচ্ছে।
আবার কারেন্টের একটা ভ্যালু বা ম্যাগনিচিউডও আছে। তাহলে যে সমস্ত রাশির আমরা জানি মান এবং দিক আছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। কিন্তু তাহলে সেই অনুযায়ী কি কারেন্ট ভেক্টর রাশি? একেবারেই নয়। আমাদের ভেক্টর রাশি আমরা ক্লাস 11-এ পড়েছি। ভেক্টর রাশি মানে এটা নয় যে যার মান এবং দিক আছে সেটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে সেটাই যে সমস্ত রাশি ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে, অর্থাৎ ভেক্টর বীজগণিতের যে ধরো ত্রিভুজ সূত্র মানে অ্যাডিশন অফ ভেক্টর, ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র এগুলো মেনে চলে, তারাই কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। তার তড়িতের ক্ষেত্রে কিন্তু তা হয় না। তড়িতের কিন্তু স্কেলার প্রবাহ হয়। কিরকম না, ধরো এই দিকে একটা কারেন্ট এলো I1, এই কারেন্টটা এইবার দুভাগে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। তাহলে আমরা লিখতে পারি I1 = I2 + I3। এখন এই যে কোণটা, এটা যদি যে কোনো কোণই যদি হোক না কেন, তাহলে কোনো ক্ষেত্রেই কিন্তু এটাই হবে সব ক্ষেত্রে I1 = I2 + I3, অর্থাৎ এটা একটা স্কেলার যোগ। তাই আমরা বলতে পারি তড়িৎ প্রবাহের দিক এবং মান 2 থাকা সত্ত্বেও কিন্তু এটা ভেক্টর রাশি নয়, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ তার মানে Q/T আমরা যদি বলি, তাহলে I = dQ/dt বা Q/T। এখন এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে তোমার সময়। তাহলে চার্জের একক কি? চার্জের একক হচ্ছে C, আর এর একক হচ্ছে সেকেন্ড। তার মানে কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডকে আমরা বলি অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, কুলম পার সেকেন্ড, এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর আই এর মাত্রা আই, কারণ তোমরা জানো যে এসআই পদ্ধতিতে আই হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট। সুতরাং আই এর কোনো আই হচ্ছে ডিরাইভড ইউনিট, একটা ফান্ডামেন্টাল ইউনিট। সুতরাং আই নিজেই একটা মাত্রা। আই ইজ এ ফান্ডামেন্টাল ডাইমেনশন, মানে ইউনিট আর কি। আচ্ছা, এইবার পরের প্রশ্নে যাচ্ছি, যেটা হচ্ছে আচ্ছা এবার কারেন্ট সম্পর্কে আরো দুটো একটা কথা বলা যেতে পারে, যে কারেন্ট সাধারণত 3 রকমের হয়। একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ভ্যারিং কারেন্ট। ডিসি কারেন্ট কি? ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট। সেটা হচ্ছে যে যখন তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয়, একই দিকে হয়, তাহলে তখন আমরা বলি ডাইরেক্ট কারেন্ট। আমরা এই যে ব্যাটারি যে তড়িৎ প্রবাহ, এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট। আবার জেনারেটর যে তড়িৎ প্রবাহ, সেটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট নয়। সেটা কি না, সেটা হচ্ছে এসি, অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। তোমাদেরও সিলেবাসে পরিবর্তী প্রবাহ আছে, তোমাদের পড়তে হবে। তো পরিবর্তী প্রবাহ অর্থাৎ পরিবর্তী প্রবাহ কি না, একটা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে, অর্থাৎ যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে যায়। এইভাবে যদি যায়, অর্থাৎ প্লাস মাইনাস উল্টো দিকে চলে যায়, এই ধরনের প্রবাহকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা এসি। আরেক ধরনের কারেন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে দেখবে সুইচ অফ বা অন করার সময়তে এটা ডিসি, কিন্তু এর মধ্যে একটা ভেরিয়েশন লক্ষ্য করা যায়। কিরকম না, সুইচ যখনই অন করলে ধরো বাল্বটা জ্বলে উঠলো, কিন্তু বাল্বটা জ্বলতেও একটা টাইম লাগে। যখন আমি সুইচটা অন করিনি তখন কারেন্ট ছিল 0, আর যখন জ্বলে গেল বাল্বটা তখন একটা কারেন্টের মানে পৌঁছালো, সর্বোচ্চ যখন জ্বললো। তাহলে এই 0 থেকে এই যে সর্বোচ্চ মানে পৌঁছানো, কিংবা যখন আমি অফ করছি তখন সর্বোচ্চ মান থেকে 0-তে পৌঁছানো, এই যে সময়কালটা, এই সময়কালটার যে কারেন্টটা প্রবাহিত হয়, সেই কারেন্টটাকে আমরা বলি ভ্যারিং কারেন্ট। সেই কারেন্টটাকে আমরা বলি ভ্যারিং কারেন্ট। তো তাহলে আমরা দেখতে পেলাম যে তড়িৎ প্রবাহ এটা কিন্তু একটা, প্রথমত হচ্ছে স্কেলার তড়িৎ প্রবাহ মাত্রা, দ্বিতীয়ত হচ্ছে এর একক আমরা জানলাম, এর মাত্রা আমরা জানলাম, এবং তড়িৎ প্রবাহের হচ্ছে 3 রকমের হতে পারে, এসি, ডিসি এবং হচ্ছে ভ্যারিং কারেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি কিন্তু একটা ভেক্টর রাশি, অর্থাৎ প্রবাহী তড়িতের একমাত্র ভেক্টর রাশি হচ্ছে কারেন্ট ডেন্সিটি। সেটা কিরকম জিনিস না, ধরো কোনো একটা পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি হচ্ছে যে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে, অর্থাৎ আমরা যদি একটু ছবি এঁকে জিনিসটাকে দেখি, আমি এখানটা মুছে দিচ্ছি,
আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এই অংশটা তো কাজে লাগছে না, তাহলে এই কারেন্ট পর্যন্ত আমি মুছে দিচ্ছি। আমি ওপরটা মুছেই দিচ্ছি, এগুলো আছে একটুখানি বাদ পড়ে যাবে। আচ্ছা, কারেন্ট ডেন্সিটি, তাহলে একটা প্রস্থ, ধরো একটা পরিবাহী, এই পরিবাহীর একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই দিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের সঙ্গে লম্বভাবে যদি কারেন্টটা যায়, ধরো আই কারেন্ট যাচ্ছে, আর এর প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আই কারেন্ট যায়, তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত যায়, আই বাই এ। এই আই বাই এ কে আমরা বলি কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি একে আমরা জে দিয়ে প্রকাশ করি, আই বাই এ, একে আমরা জে দিয়ে প্রকাশ। এটা কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ আই স্কেলার হলেও এ কিন্তু একটা ভেক্টর, তাই জন্য জে একটা ভেক্টর, কারণ ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। তাহলে জে ইজ ইকুয়ালস টু আই বাই এ, তাহলে জে একটা ভেক্টর রাশি। এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে যে সবসময় লম্বভাবেই যে কারেন্ট যাবে এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ধরো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এইটা এরকম, আর প্রস্থচ্ছেদটা ধরো এইভাবে নিচ্ছি আমি, এটা একটা প্রস্থচ্ছেদ, কারেন্ট যাচ্ছে এইরকম, কারেন্ট যাচ্ছে এরকম, কারেন্ট আমি এরকমই ধরছি, এইভাবে কারেন্ট যাচ্ছে। তাহলে প্রস্থচ্ছেদের সঙ্গে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে, এর সঙ্গে লম্ব, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আই, তাহলে থিটা কোণ করে আছে এখানে, যেমন এটা লম্ব মানে এদিকে এ এদিকে আই, অর্থাৎ 0 ডিগ্রি কোণ করে আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যেদিকে আই যাচ্ছে তার সঙ্গে প্রস্থচ্ছেদটা হচ্ছে থিটা কোণ করে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের নিয়মটা হচ্ছে যে গোটা এটা না নিয়ে একটা ক্ষুদ্র একটা ক্ষেত্রফলের একটা অংশকে নেব, ধরে নিলাম ডি এ বা ডিএস, আমরা ক্ষুদ্র ক্ষেত্রফলকে আমরা ডিএস বলি, ডিএস ক্ষেত্রফল নিলাম, আর এ হচ্ছে আই হচ্ছে প্রবাহ। তাহলে পরে আমরা এরম ভাবে লিখতে পারি, তাহলে জে ইজ ইকুয়ালস টু জে ভেক্টর সমান ডেল আই ক্ষুদ্র কারেন্ট বাই ডেল এস, অর ডেল আই সমান, ডেল আই কিন্তু স্কেলার, আর দুটো ভেক্টর দেখো, ডেল এস ও একটা ভেক্টর, তাহলে ডেল এস এবং ডেল জে এবং ডেল এস দুটো ভেক্টরে গুণ করে একটা স্কেলার হচ্ছে। অবভিয়াসলি এটা বলার অপেক্ষা রাখে না যে তাহলে এটা স্কেলার গুণফল বা ডট গুণফল, অর্থাৎ জে ডট ডেল এস, অর্থাৎ জে ডট ডেল এস। তার মানে কারেন্ট ডেন্সিটির সঙ্গে ক্ষেত্রফলের যদি ডট গুণ করা হয় তাহলে আই পাওয়া যায়। তার মানে আই ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন জে ডট ডিএস, জে ডট ডিএস, এইটা হচ্ছে আই, অর্থাৎ তার মানে জে ডট ডিএস মানে কি, জে মড ডেল এস মড কস থিটা, এই যে থিটাটা এটা কস থিটা। তার মানে আমরা এটা লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু জে ডট ডিএস। তাহলে পরে এইবার জে এর ইউনিট কি হবে, জে এর ইউনিট আই বাই এ, তার মানে অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -2, অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -2 হচ্ছে জে এর ইউনিট। আর জে এর মাত্রা কি হবে, জে ইজ ইকুয়ালস টু আই বাই এল স্কোয়ার, কারণ আই নিজে একটা ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে জে ইজ ইকুয়ালস টু আই এল টু দি পাওয়ার -2, তাহলে এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে একক। তাহলে কারেন্ট ডেন্সিটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা পরবর্তীকালে দেখব। তাহলে কারেন্ট ডেন্সিটি হচ্ছে আই ইজ ইকুয়ালস টু জে দিয়ে আমরা প্রকাশ করি, আই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জে ডট ডিএস। এরপরে আমরা আসছি ইএমএফ অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ। আমি তাহলে ওপরটা মুছে দিচ্ছি, মুছে দিলাম, পরে দেখা যাবে। আচ্ছা, কারেন্ট ডেন্সিটি, এটাও হয়ে গেছে, কারেন্ট ডেন্সিটি হয়ে গেছে। তাহলে পরের অংশ হচ্ছে ইএমএফ অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ অফ এ সেল। একটা সেল, এই যে এইখানে আমরা যদি, এটা একটা সেল, এটা একটা, এই যে এটা বহির্বর্তনী, এটা অন্তর্বর্তনী। এখন এর মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আমরা আই দিয়ে প্রকাশ করছি, এটা আর কারেন্ট গিয়ে এখানে আই ঢুকলো, কিন্তু এই কারেন্টটা এখান দিয়েও যাবে,
এখন এইখান দিয়ে যাওয়ার সময়তে কি হয় না, এর ভেতরে তো এরও তো একটা ইয়ে আছে, মানে যখন পরিবাহী, আমরা এর পরের অংশে দেখো আলোচনা আছে রেজিস্ট্যান্স। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় তখন পরিবাহী তার নিজস্ব গুণের জন্য হচ্ছে যে সে ওই পরিবহনে বাধা দান করে। এবং এটা আমরা আরো ভালো করে বুঝে নেব আমরা যখন এবার আমরা এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ড্রিফট ভেলোসিটি দিয়ে আমরা কেন একটা পরিবাহী তার রেজিস্ট্যান্স প্রয়োগ করে, কেন বাধা দেয়, সেটা আমরা বুঝবো। আজকে যা টার্মগুলো বলছি সেই জন্য আমি এটাই বলবো যে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন পরিবাহী সেই তড়িৎ পরিবহনে অল্প বিস্তর বাধা দেয়, সেই বাধাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তাহলে স্বাভাবিকভাবে এটা পরিবাহী হলেও এর কিছুটা বাধা আছে। তাহলে এই যে বাধাটা দিচ্ছে, এই বাধাটাকে এইভাবে আমরা প্রকাশ করি। রেজিস্ট্যান্সকে প্রকাশ করার নিয়ম হচ্ছে এইটাকে আমরা বলি বহিস্থ রোধ বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। আর কারেন্টটা আমি বলেছিলাম আগে যে এই যে গোটা বর্তনীর যে বহির্বর্তনী দিকে হচ্ছে প্লাস থেকে মাইনাস পর্যন্ত কারেন্ট যায়, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার থেকে শুরু করে ঋণাত্মক তড়িৎদ্বার পর্যন্ত, এটা হচ্ছে বহির্বর্তনী। আর অন্তর্বর্তনীতে ভেতরে যে ইলেকট্রোলাইটটা রয়েছে তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাও কিন্তু তার যে ইলেকট্রোলাইট তারও একটা রেজিস্ট্যান্স আছে, সেই যে রেজিস্ট্যান্সটা তার নাম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, আমরা এ নিয়ে আবার একটা ক্লাস করব, ইএমএফ অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ। তো আমরা এইটুকু শুধু বলবো যে এই যখন ইন্টারনাল এর ভেতর দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে তখন ভেতরে একটা ভোল্টেজ ড্রপ হয়, ভেতরে একটা পোটেনশিয়াল ড্রপ হয়, আর বাইরে দিয়ে একটা পোটেনশিয়াল ড্রপ হয়। এই বাইরে যে পোটেনশিয়াল ড্রপটা হয় সেইটাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ, আর ভেতরে যে পোটেনশিয়াল ড্রপটা হয় সেটাকে বলা হয় লস্ট ভোল্টেজ বা অভ্যন্তরীণ ভোল্টেজ। এই দুটো যোগ করলে এই বর্তনীর ইএমএফ পাওয়া যায়, অর্থাৎ এই তড়িৎ কোষের ইএমএফ পাওয়া যায়। তো তড়িৎ কোষের ইএমএফ হচ্ছে সেই তড়িৎ কোষের একটা নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ সেই মানে যে কোনো একটা নির্দিষ্ট, ধরো সরল ভোল্টীয় কোষ, তার তড়িৎ কোষের সেই কোষের ইএমএফ কিন্তু একদম ফিক্সড, যেমন 1.08 ভোল্ট। তো এইরকম, তাহলে এইখানে এই দুটোর মধ্যে যদি আমরা এটাকে দেখো, এই সার্কিট, এবার এখানে একটা কথা আছে যে এই সার্কিটটা যদি পুরো ক্লোজ থাকে, এরকম লাগানো থাকে, তাহলে এটাকে আমরা বলি ক্লোজ সার্কিট। আর যদি কোনো একটা জায়গায় কাটা থাকে, ধরো এটা লাগায়নি, তাহলে এইটাকে আমরা বলবো ওপেন সার্কিট। তাহলে তার মানে কারেন্ট যাবে না। যখন কারেন্ট যাবে না তখন এই যে প্লাস এবং মাইনাস এই দুটো তড়িৎদ্বারের মধ্যেকার যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেইটাকে আমরা বলি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। আর এই তড়িৎচালক বলের থেকে কিছুটা ভোল্টেজ ড্রপ এখানে আর কিছুটা ভোল্টেজ ড্রপ এখানে হয়, দুটো যোগ করলে তড়িৎচালক বল পাওয়া যায়। যখন আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ সার্কিটে থাকে, তখন এর ভোল্টেজ ড্রপ আর ভেতরে যে ভোল্টেজ ড্রপটা হয় সেই দুটো ভোল্টেজ ড্রপের যোগফল হচ্ছে ইএমএফ এর সমান। তো এর মধ্যে এই বাইরে যে ভোল্টেজ ড্রপ হয় এইটা কি আমরা বলি টার্মিনাল ভোল্টেজ। অর্থাৎ একটা ব্যাটারির, যেমন ধরো তোমার ড্রাই সেল তুমি যদি বাজার থেকে কেনো, দেখবে ওখানে লেখা আছে 1.5 ভোল্ট, কিন্তু তুমি যখন একটা ভোল্ট মিটার দিয়ে মাপা হয়, তুমি যখন একটা ভোল্ট মিটার দিয়ে মাপতে যাবে ওটাকে, কোনোদিনই 1.5 ভোল্ট পাবে না, তুমি দেখবে 1.5 ভোল্টের থেকে কম। তাহলে তোমার কি মনে হবে যে ব্যাটারিটা খারাপ? একেবারেই নয়। কারণ যখনই তুমি মাপতে যাচ্ছ, ক্লোজ সার্কিট করছো, ক্লোজ সার্কিট করলে ইন্টারনাল একটা ভোল্টেজ ড্রপ হয়। এই যে ভেতরের যে রোধটা, এই রোধটার নাম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য একটা ভোল্টেজ ড্রপ হয়, আর বহিস্থ রোধের জন্য একটা ভোল্টেজ ড্রপ হয়। তো ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ড্রপটা, ওটা তুমি কোনোভাবেই পেতে পারো না, মাপতেও পারবে না ওটাকে এরম ভাবে সরাসরি, অন্যভাবে মাপা যায়, ভোল্ট মিটার দিয়ে তুমি মাপতে পারবে না, তাহলে ওই ভোল্টেজটা কম পাবে। তাহলে তুমি যখন দেখবে 1.5 ভোল্টের ব্যাটারি তুমি দেখছো লেখা আছে, আর যখন মাপছো দেখা যাবে 1.2 ভোল্ট, মানে 0.3 ভোল্ট কিন্তু ভেতরে ড্রপ হয়ে গেছে। এই যে 1.5 যেটা লেখা আছে এটাকে বলা হয় তড়িৎচালক বল, আর যেটা হচ্ছে আমরা পাচ্ছি আমাদের হাত, মানে এতে ইন্টারনাল মানে লস্ট ভোল্টেজ বাদ দিয়ে, সেটাকে আমরা বলি টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, তাহলে ইএমএফ আর টার্মিনাল ভোল্টেজ। তাহলে রেজিস্ট্যান্স আমি বললাম, ইন্টারনাল রেজিস্ট্যান্সও বললাম। চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ সেল, আমরা দেখবে এরপরে
এটা নিয়ে আমরা একটা ক্লাস করব সেল নিয়ে, যেখানে সেল হচ্ছে দু রকমের, প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল। প্রাইমারি সেল একবার ইউজ করলে সেটা ব্যবহার করার পর ফেলে দিতে হয়, কিন্তু আরেক ধরনের কোর্স আছে সেকেন্ডারি সেল, যারা দেখবে বড় বড় ব্যাটারি আমরা ইনভার্টার ইত্যাদিতে ব্যবহার করি, সেগুলোকে কিন্তু আবার রিচার্জ করা যায়। তো যখন আমরা ব্যাটারি থেকে কারেন্ট নিই, মানে চার্জ নিই, তখন তাকে বলা হয় ডিসচার্জ। আর যখন সেই ব্যাটারিতে কারেন্ট মানে চার্জ আমরা ঢোকাই বাইরে কোনো উৎস থেকে, তখন তাকে বলা হচ্ছে চার্জিং। তাহলে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং মানে হচ্ছে, ডিসচার্জিং মানে ব্যাটারি তার নিজের যে কাজটার জন্য আমরা ব্যাটারি কিনি, অর্থাৎ সে মানে চার্জ দিচ্ছে বাইরের কোনো যন্ত্রকে, তাহলে সেটা হচ্ছে ডিসচার্জ। আর যদি তাকে পূর্ণ ক্ষমতা তৈরি করতে হয়, তাহলে বাইরে থেকে তাকে আবার তড়িৎ ঢোকাতে হয়, তার নাম হচ্ছে রিচার্জ বা চার্জ। আচ্ছা, তাহলে চার্জিং ডিসচার্জিং হলো। এরপরে যে দুটো জিনিস ছিল আমি একটু মুছে ফেলেছি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আমি লিখে দিচ্ছি এটা 10 নম্বরে, অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি। অর্থাৎ একটা কোষ তার এফিসিয়েন্সি মানে দক্ষতা বা ক্ষমতা কত, সেটা মাপা হয় কি দিয়ে জানো? সেটা মাপা হয় তাকে চার্জ করার সময় যে পরিমাণ চার্জ দিতে হয়, আর যখন ডিসচার্জ করা হয় যে পরিমাণ চার্জ পাওয়া যায়, অর্থাৎ প্রাপ্ত আধান ডিভাইডেড বাই প্রদত্ত আধান, এই দুইয়ের অনুপাতকে আমরা বলি অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি। অর্থাৎ কিনা প্রাপ্ত এফিসিয়েন্সি, প্রাপ্ত চার্জ আধান বাই, কিন্তু এটা তোমাদের মনে হতে পারে যে আমি তো যতটা আধান দেব ততটাই তো পাবো না। যতটা আধান দেবে তুমি ততটা আধান পাবে না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, তো সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এটা কিন্তু সবসময় একের থেকে কমই হয়। তাহলে অ্যাম্পিয়ার আওয়ার, দেখবে তোমরা যখন মোবাইল কেনো, দেখবে ওই অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এফিসিয়েন্সি দেখো, দেখবে লেখা আছে 5000 mAh, দেখবে লেখা আছে 5000 mAh। মানে কি? এমএ মানে হচ্ছে mAh, এমএ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আওয়ার। মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার মানে কি? আওয়ার মানে সময়, আর অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ। দেখো ডিকিউ বাই ডিটি সমান আমরা কি পেয়েছি? আই। তাহলে ডিকিউ সমান কত? আই ডিটি। তাহলে তুমি দেখো আই মানে অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার এখানে, আর ডিটি মানে সেকেন্ড ছিল, এটা সময়, ঘন্টা, তার মানে ডিকিউ। আসলে 5000 mAh মানে হচ্ছে 5000 এই চার্জের পরিমাণ। অর্থাৎ এর মানে হলো, যদি একটা ব্যাটারি সে যদি 1 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট যদি দেয়, মানে নিতে থাকা হয় তার থেকে, মানে চার্জ এই কারেন্ট, তাহলে 5000 ঘন্টা লাগবে তার ফুল ডিসচার্জ হতে। হ্যাঁ, আবার যদি 2 মিলি অ্যাম্পিয়ার করে নেওয়া হয়, তাহলে লাগবে 2 ইন্টু মানে 5000 হতে হবে, তার মানে 2500 ঘন্টা লাগবে। তো এবারে এরম ভাবে আমরা ক্যালকুলেশন করি। তোমরা দেখবে ভিডিওতে, তোমরা যখন মোবাইলে বেশি কাজ করো, ভিডিও দেখো বা চ্যাট করো, মানে ভিডিও বা এই জাতীয় কোনো, মানে যেখানে বেশি লাগে, কারেন্ট বেশি লাগে, দেখবে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়। তার মানে কি? অ্যাম্পিয়ারটা যখনই বেশি হয় আওয়ারটা কমে যায়, কিন্তু ওটার অ্যাম্পিয়ার আওয়ারটা নির্দিষ্ট। তো এটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি। আর সেকেন্ড যেটা লাস্ট, সেটা হচ্ছে যে তোমার ওয়াট আওয়ার এফিসিয়েন্সি। লাস্ট যেটা পয়েন্ট ছিল আমাদের, আমি এটা মুছে দিচ্ছি, ওয়াট আওয়ার এফিসিয়েন্সি। ওয়াট আওয়ার এফিসিয়েন্সি সেটা কি? ওয়াট তোমরা জানো ক্ষমতার একক, আর আওয়ার মানে ঘন্টা, তার মানে এটা শক্তির একক। ওয়াট ক্ষমতা, ক্ষমতা কাকে বলে? একক সময়ে যে কাজ করতে পারে, যে শক্তি লাগে। তাহলে এবার আওয়ার দিয়ে গুণ করলে, সময় দিয়ে গুণ করলে পুরোটাই শক্তি হয়ে যায়। তাহলে শক্তির এখানে হচ্ছে এফিসিয়েন্সি, তার মানে এখানে শক্তি কর্মদক্ষতা। সেটা কি না? সেটা হচ্ছে যে একটা ব্যাটারি মানে চার্জ করার সময় কতটা, ডিসচার্জ করার সময় কতটা শক্তি পাওয়া যায়, ডিভাইডেড বাই চার্জ করার সময় কতটা শক্তি দিতে হয়। এই দুইয়ের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলি ওয়াট আওয়ার এফিসিয়েন্সি। তো এগুলো আমরা বিভিন্ন সময় এগুলোকে কাজে লাগাবো। তো আমরা, কারণ ব্যাটারি নিয়ে আমরা একটা ক্লাসই করব, মানে সেল নিয়ে। তো মোটামুটি আমি কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কিত একটা বিভিন্ন ধরনের যে টার্মগুলো মানে খুব বেশি ব্যবহৃত হয়,
বা এর সঙ্গে যে ভৌত রাশিগুলো যুক্ত সেগুলো নিয়ে আমি বললাম। আমরা একটা ধারণা তৈরি হলো। এরপরে আমরা আবার সেল নিয়ে বলবো এবং ড্রিফট ভেলোসিটি দিয়ে আমরা বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে আমাদের যে সিলেবাস অর্থাৎ ওহমস ল, সেই ওহমস লতে আমরা ওখানে ঢুকবো। তো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।